আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর বিষয় হলো তারেক রহমান কি ভারতের সাথে বেইমানি করলো। তো প্রিয় দর্শক, এই বিষয়ে বুঝতে হলে আপনাদের আগে একটা ভিডিও দেখতে হবে। এটা হচ্ছে ভারতের একজন বিশ্লেষকের ভিডিও। এর আগে আপনাদের ভিডিও দেখাইছি এই লোকের। সেটা হচ্ছে যে তারেক রহমান কোন প্রক্রিয়ায় কি ওয়াদা দিয়ে দেশে এসেছেন, দেশে আসার পরে তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হয়েছেন, হওয়ার পরে কি ভারতের সাথে বেইমানি করতেছেন। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। ভারত আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয়। তারেক রহমানের দেশে ফেরা এবং প্রধানমন্ত্রী হওয়ার নেপথ্যে ভারতের একটি বড় পরিকল্পনা ছিল, আগেই বলেছি। কথা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক রাজনীতি হবে না এবং উগ্র মৌলবাদী শক্তি বিশেষ করে জামাতের প্রভাব নিয়ন্ত্রণ করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তারেক রহমানের ভোল বদল শুরু হয়েছে। ভারতের দেয়া সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন এখন আর তার কাজে দেখা যাচ্ছে না। তিনি জামায়াতকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার কথা ভাবছেন এবং আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা ও আইসিটি ট্রাইব্যুনালের খড়গ বহাল রেখেছেন, বরং চিঠি দিচ্ছেন আইসিটির রায়ের প্রেক্ষিতে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে যাতে তাড়াতাড়ি বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়। দিল্লির কূটনীতিকদের মতে এটি ভারতের সাথে করা বড় ধরনের কথা খেলাপি বা বিশ্বাসঘাতকতা। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞার খাড়া তোলার কথা আর উঠছেই না। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবার জন্য উল্টে ভারতের কাছে ইউনুস জমানাচ্ছে কড়া চিঠি দিয়ে প্রত্যর্পণ দাবি করছে তারেক রহমান সরকার। এসব কিসের লক্ষণ? এই সব কিছুই কি সেই পুরনো বিশ্বাসঘাতকতার নতুন সংস্করণ নয়? এটা ঠিক, তারেক রহমান সরকারের বয়স সবে 1 মাস। এর মধ্যে চরম সিদ্ধান্ত নেয়নি ভারত, তবে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। তারেক সরকারের কাজকর্মে সেই সিঁদুরে মেঘের লক্ষণ কিন্তু স্পষ্ট ফুটে উঠছে। আওয়ামী লীগ নেতাদের জেল মুক্তির কোনো খবর নেই। যারা মুক্ত হচ্ছেন বিচার বিভাগের নির্দেশে নতুন মামলা দিয়ে তাদের আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে জেলে। এই যদি বিএনপির গণতন্ত্র রক্ষার আসল ছবি হয় তাহলে সন্দেহ জাগেই। আর ঠিক এই কারণেই হয়তো এবার ভারত আর কোনো বিশেষ দূতের অপেক্ষা না করে অজিত ডোভালের মাধ্যমে সরাসরি 1 মাসের ডেডলাইন দিয়ে দিয়েছে। ভারত তার সাথে কথাবার্তা বলে শুধু কয়েকটি শর্তে, কয়েকটি বিষয়ে কেবল একমত হয়েছিল, কথা নিয়েছিল তারেক রহমানের কাছ থেকে। তাদের মধ্যে 1, ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের যেন বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া না হয়। 2, দেশে ইনক্লুসিভ রাজনীতি যেন ফিরিয়ে আনা হয়, অর্থাৎ আওয়ামী লীগকে সরকারি নিষেধাজ্ঞা থেকে মুক্ত করা যেন হয় এবং একই সঙ্গে ক্রাইম ট্রাইব্যুনালের অন্যায্য অবৈধ বিচারকে আইন বিরুদ্ধ বলে ঘোষণা করে সেই বিচারকে বাতিল করা। এবং 3, সরকারে কোনোভাবেই চরমপন্থী বা মৌলবাদী শক্তির যেমন জামায়াতের সরাসরি অংশগ্রহণ থাকবে না। ভারতের এই 3 শর্তে সহমত হলে তারেক দেশে ফেরেন এবং ভারত সব রকমের সহযোগিতা দিয়ে তারেকের জয়ের পথ প্রশস্ত করে। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান কি সেই 2004 সালের মতোই ভারতের বিশ্বাস ভাঙতে চলেছেন? ভবিষ্যতের পথ নিষ্কণ্টক রাখতে শেখ হাসিনার দেশে ফেরা বন্ধ করো, মৃত্যুদণ্ড বহাল রাখো, আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে দাও, রাজনীতিতে যেন ফিরতে না পারে আওয়ামী লীগ, যাতে আমেরিকার দালালি করবার জন্য বাংলাদেশ অনন্তকাল তৈরি হতে পারে। দিল্লির রণমূর্তি এই কারণেই, এই জন্যই অজিত ডোভালের চরম বার্তা। কেননা পরিস্থিতি আবার সেই 2004-এর দিকে চলেছে। এই পরিস্থিতিতে ভারত আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয়। নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী সেখানে ডোভাল সাহেব কোনো কূটনৈতিক মারপ্যাঁচ নয়, বরং সরাসরি টাইম বাউন্ড হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের ডিজিএফআই কে সামনে বসিয়ে। কি ছিল সেই হুঁশিয়ারিতে? 1, আগামী 1 মাসের মধ্যে আওয়ামী লীগের উপর থেকে সমস্ত রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। 2, আইসিটি অধ্যাদেশ এবং তার অধীনে দেওয়া সমস্ত সাজা ও শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ বাতিল করতে হবে। 3, যদি এই 1 মাসের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে ভারত তার নিজের স্বার্থ, তার জাতীয় স্বার্থ রক্ষায় যে ব্যবস্থা উপযুক্ত মনে করবে সেই ব্যবস্থা নিতে বাধ্য হবে। এই হুঁশিয়ারি শুধু কথার কথা নয়। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরাও বলছেন জামাতের উত্থান মানেই ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা তৈরি করা। ভারত কোনোভাবেই তার প্রতিবেশী রাষ্ট্রে পাকিস্তান ঘেঁষা কোন মৌলবাদী শক্তি, যে শক্তি বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তাদেরকে সহ্য করবে না। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। কথিত ছিল যে তারেক রহমান কখনোই বাংলাদেশে আসতো না, তার মা মৃত্যুসজ্জায়, তারপরও সে আসেনি। তো তারেক রহমানকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি আসেন, আপনাকে প্রধানমন্ত্রী করা হবে, কিন্তু আমাদের কথা মতো চলতে হবে। কিন্তু তারেক রহমান প্রথমের দিকে রাজি হয়নি, তার ভিতর দেশপ্রেম ছিল। পরবর্তীতে তো বলা হয়েছে যে তাহলে তুমি যদি না আসো, সালাউদ্দিনকে আমরা প্রধানমন্ত্রী করব,
তুমি বাংলাদেশে আর কোনোদিন আসতে পারবে না, বা বিএনপিও শেষ হয়ে যাবে। তো পরবর্তীতে তারেক রহমান মনে করলো, আমি যদি প্রধানমন্ত্রী আমাকে নিশ্চিত করতেছে, আমার মাকেও দেখতে পারতেছি, দেখি আগে আমি প্রধানমন্ত্রী হয়ে দেখি কত দূর কী হয়। এই জন্য তারেক রহমান দেশে এসেছে এবং তাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে। এখন নাকি তারেক রহমান তাদের কথা মতো চলতেছে না, যেটা আপনারা ভিডিওতে দেখলেন। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আর একটা আলাদা অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন সেই ভিডিওটা একটু দেখি। প্রতিবেশী দেশকে খুশি করতে বিএনপির যা করার সব করেছে। দেশের বৃহত্তর স্বার্থ, জনগণের কল্যাণ, এগুলো না, এগুলোর দিকে বিএনপি সরকারের খেয়াল নাই। তাদের প্রাথমিক প্রচেষ্টা হচ্ছে যে ভারতকে খুশি করতে হবে, এবং যেহেতু এখানে এফোর্ট দিয়েছে, ভারতকে খুশি করতে অনেকটা সক্ষম, অনেকটা অকল্পনীয় ভাবে, নাটকীয় ভাবে এই ঘটনা ঘটে গেছে। দর্শক, 5 আগস্ট বিপ্লব হয়েছে ভারতের বিরুদ্ধে, এবং পরাজিত শক্তি আশ্রয় নিয়েছে ভারতে, এবং ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশে বিভিন্ন অঘটন ঘটানোর চেষ্টা করেছে, এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। গণহত্যাকারীরা রাজার হালে ভারতে আছেন, রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে চলছেন ভারতে। সেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একদম নর্মালাইজড হয়ে যাবে মুহূর্তের মধ্যে, এটা অস্বাভাবিক। ইউনূসের আমলে শত চেষ্টা করে হয়নি, ভারতের পক্ষ থেকে গুজব থামেনি। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে ছিল আপনারা জানেন। কূটনৈতিক মিশনে হামলা করার ঘটনা ঘটেছে, এবং 1 সপ্তাহের মধ্যে 2 বার একে অপরের কূটনীতিককে ডেকে তলব করার ঘটনা ঘটেছে, জবাব চাওয়া হয়েছে। ভারতও করেছে, বাংলাদেশও করেছে। একটা উত্তাল পরিস্থিতি, ইট ওয়াজ ভেরি নর্মাল। কারণ বাংলাদেশে 5 আগস্ট বিপ্লবটা হয়েছে বেসিক্যালি ভারতের বিরুদ্ধে। তার প্রমাণ কি? হাসিনা ভারতে গিয়েছে, এবং গুম খুনে জড়িত জেনারেলরা খুব সহজে ভারতে গিয়েছে। ভারত তাদের বর্ডার খুলে দিয়েছে, যেখানে ভারতে কেউ ঢুকলে অবৈধ অনুপ্রবেশের দায় তাকে গ্রেপ্তার করে এবং 5 থেকে 6 বছর জেল কাটতে হয়। সেখানে কোনো ইমিগ্রেশন প্রসেস ছাড়া অবৈধভাবে বর্ডার পার হয়ে সবাই গেছে, কিন্তু কেউ কোনো কথা বলে নাই, ভারত কোনো আইন প্রয়োগ করে নাই। এর মানে ভারত সুস্পষ্টভাবে তাদেরকে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে অবৈধভাবে অ্যাকসেপ্ট করেছে। সেই ভারতের সাথে ইউনূস সরকারের সম্পর্ক আমরা দেখেছি, নর্মালাইজড হওয়া কঠিন ছিল, হয়নি। হ্যাঁ, আমরা চাই যে একটা পর্যায়ে সব ঠিক হোক, কিন্তু অনেক পথ পাড়ি দিতে হবে। সেটা কি? যে আওয়ামী লীগের হাত ছেড়ে দিতে হবে, হাসিনাকে ফেরত দিতে হবে, আওয়ামী লীগের লোকজনকে লাথি দিয়ে বের করে দিতে হবে, বাংলাদেশের সাথে ডমিনেটিং আচরণ করা যাবে না, এবং যে অন্যায্য চুক্তিগুলো রয়েছে সেগুলো বাতিল করতে হবে, সম্পর্ক হবে জনগণের সাথে, কোনো রেজিমের সাথে নয়। এরকম অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পর্ক স্বাভাবিক হবে, এটা আমরা চাই, এবং সেটা ওভারনাইট হওয়ার কথা নয়। কিন্তু আমরা কি দেখছি যে বিএনপি ক্ষমতায় এসেছে, মুহূর্তের মধ্যে সব ভালো হয়ে গেছে। ভারতের যে মিডিয়া সারাক্ষণ বাংলাদেশকে গালাগালি করত, যে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হয়েছে, বাংলাদেশে জঙ্গিদের উত্থান হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করা হয়, এরকম মিথ্যা জিকির সারাদিন জপ্ত, সেই মিডিয়াগুলোতে এখন খুশির বন্যা যে বিএনপি ক্ষমতা এসেছে। এটা স্বাভাবিকভাবে হওয়ার কথা নয়। আর এই বিএনপি কোন দল? জিয়াউর রহমানের দল। যে জিয়াউর রহমান ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার, এবং সে জিয়াউর রহমানকে হত্যা করেছে ভারত। জিয়াউর রহমান হত্যার সাথে ভারত জড়িত, যে খালেদা জিয়াকে তিল তিলে মারার পেছনে ভারত জড়িত। সেই বিএনপির সাথে মুহূর্তের মধ্যে একটি মাত্র পলকে সম্পর্ক বদলে যাবে, এটা অ্যাবনর্মাল, এটা হওয়ার কথা নয়, এটা অকল্পনীয়। বাট এটা হয়েছে। কিভাবে হয়েছে? কারণ ভারত যা চেয়েছে বিএনপি সরকার তা দিয়েছে, ভারতের কথা মেনে নিচ্ছে, ভারতকে আব্বা আব্বা বলছে, নির্বাচনের আগেই ভারতের সাথে সবকিছু গুছিয়ে নিয়েছে, গোপন চুক্তি করেছে, ভারতকে মুচলেকা দিয়েছে। এই জন্যই ক্ষমতা আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে সব ঠিকঠাক। দর্শক, প্রথম আলোর কলাম, দিল্লি থেকে সৌম্য বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ভারত থেকে, ঢাকা দিল্লি সম্পর্কের ইতিবাচকতা সো ফার সো গুড, এই শিরোনাম। এর মানে কি? তিনি বোঝাতে চেয়েছেন যে এখন পর্যন্ত যতটুকু সময় এসেছে ভালো, কিন্তু এত ভালো তো হওয়ার কথা ছিল না। কই, আওয়ামী লীগের কাউকে তো ফেরত দেয়নি, হাসিনাকে ফেরত দেবে এরকম কোন প্রতিশ্রুতিও তো দেয়নি। রাষ্ট্রপতি বলতে পারতো যে না, এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী অ্যাটলিস্ট শর্ত দিয়ে বলতে পারতো যে যদি ফেয়ার ট্রায়াল হয় বা এই শর্ত জাতিসংঘের মানদণ্ডে যদি বিচার হয়, তাহলে আমরা ফেরত দিতে প্রস্তুত বা রাজি, ফেরত দিব, এরকম কথাবার্তাও তো বলতে পারতো না। কোনো কথাই তো বলেনি। ইউনূসের আমলে বাংলাদেশের সাথে সম্পর্কের যে ধরন, বিএনপির আমলে সম্পর্কের ধরনের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য একটাই, সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু কোনো কাজের কোনো পার্থক্য ঘটেনি। একই রাষ্ট্রদূত, সবকিছু এক, কিন্তু অবিশ্বাস্যভাবে পরিস্থিতি বদলে গেছে, কিন্তু কাজের বদল করেন। কাজের বদল বলতে, যদি ভারত নমনীয় হতো, অপরাধীদের ফেরত দেওয়ার কথা বলতো, এটা হচ্ছে কাজের বদল। এর বিনিময়ে সম্পর্ক স্বাভাবিক হতে পারতো। কোনো কিছুর বিনিময় ঘটেনি।
তো বিনিময়টা বাংলাদেশের পক্ষ থেকে ঘটেছে। ভারতের এজেন্ডা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি সরকার, যেটা আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন আহমেদ খুব সুনিপুণ ভাবে ভারত যা শিখিয়ে দিয়েছে সেটা করছে। যে ভারত চিন্তা করছে যে এখন আমরা তেমন বেশি কিছু আদায় করতে পারবো না, তবে যদি আমাদের তৈরি 72-এর সংবিধানটা বাংলাদেশে থাকে, টুডে আর টুমোরো আমরা আবার আমাদের আধিপত্য কায়েম করতে পারবো। তাই বিএনপি কে অ্যাসাইনমেন্ট দিয়েছে জুলাই সনদ বাদ দাও। জুলাই সনদ বাতিল করলে আওয়ামী লীগ থাকে বাংলাদেশে এবং 72-এর সংবিধান থাকে, আর ওইটা থাকলেই ভারত থাকে। 72-এর সংবিধানটা কিন্তু ভারতে রচিত, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি। এটা বাংলাদেশের রচিত কোনো সংবিধান না। 72-এর সংবিধান মূলনীতি ভারত চিঠি দিয়ে জোর করে ঢুকিয়ে দিয়েছে। ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা ঢুকানোর আগে বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা ঢুকাতে বাধ্য হয়েছে এবং ভারত এটা বাধ্য করেছে। বাংলাদেশের সংবিধান ভারতের সংবিধানে মিলিয়ে দেখেন একদম প্রায় একরকমের, মৌলিক কাঠামো এক। আর এখানে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিনিময়ে, স্বীকৃতি দেয় না বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এগুলো মূলনীতি, কিন্তু সংবিধানের মধ্যে ঢুকিয়েছে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ। ভারত বাধ্য করেছে এগুলো ঢুকাতে। তো এই ভারতের মন মতো চাপিয়ে দেওয়ার সংবিধান যদি কন্টেইন করা যায় তাহলে ইন্ডিয়ান হেজিমনি থাকবে। তো এটা সালাউদ্দিনরা করছে, যার ফলে সব সোফার সো গুড। এই সো গুড এটা ভালো না। এটা ভারতকে খুশি করেছে বিএনপি সরকার। কিভাবে খুশি করেছে? এই যে দেখলাম 72-এর সংবিধান রক্ষা করছে, ওইটাই ভারত। 72-এর সংবিধানই হচ্ছে ভারত, অদৃশ্য ভারত। ওইটা 2024 সালের 5 আগস্টে পালাবদলের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভারত বুঝিয়ে দিয়েছিল দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিককরণে আলোচনা শুরু হতে সে দেশের নির্বাচিত সরকারের সঙ্গে ভারত যা বলেছে সেরকমই ইউনূস সরকারকে, অথচ জাতির বৃহত্তর স্বার্থ যে বাংলাদেশের সরকার যে সরকারই হোক, এটা তো আর ভারতের দেখার বিষয় না। বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক, সেখানে সরকারকে, এটা তো তার বিষয় না। সে নির্বাচিত সরকার কারা আসবে, কিভাবে আসবে, ওইটাই তারা পর্দার অন্তরালে খেলেছে। 12 ফেব্রুয়ারি উৎসবমুখ নির্বাচনের পরপরই সে উদ্যোগ শুরু হয়েছে। গত 1.5 বছরের সম্পর্ক নিরীক্ষে বলা যায় দুই দেশের সরকারি মন মানসিকতা এখন ইতিবাচক। ঢাকা বা নয়াদিল্লি কোনো পক্ষ থেকেই বেফাঁস কিছু বলা হয়নি। রাজনৈতিক স্তরেও এমন কোনো মন্তব্য শোনা যায়নি যে সম্পর্ক স্থাপনের সন্দেহ সৃষ্টি করতে পারে। বরং সরকার ও রাজনৈতিক পর্যায়ের মন্তব্য অথবা মন্তব্যহীনতা, এটা প্রতিভাবাদ দুই দেশই ইতিবাচক দৃষ্টিতে ভবিষ্যৎ নিরীক্ষণে আগ্রহী। নির্বাচন পরবর্তী অধ্যায়ের সম্পর্কে সংক্ষেপে এটুকু বলা যায় সোফার সো গুড। এই যে সোফার সো গুড, এটাই রহস্যজনক। এটাই হচ্ছে যে ভারতকে বিএনপি খুশি করেছে, সেই খুশির আউটকাম হচ্ছে সোফার সো গুড। অথচ বাস্তবে তো আমরা ভারতের পক্ষ থেকে কোনো নমনীয়তা, গণহত্যাকারীদের ফেরত দেওয়া থেকে শুরু করে জনগণের কল্যাণে কোনো প্যারাডাইম শিফট আমরা দেখছি না। তাহলে সোফার সো গুড হয় কিভাবে? সুপ্রিয় দর্শক, আপনারা 2টা ভিডিও দেখলেন, তো আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।